ওই লোকটির মধ্যে যে কোনোখানে কোথাও মান অভিমানের বালাই বলে কিছু ছিল, থাকা সম্ভব, তা কে কবে ভেবেছে? ঘরে পড়ে নিহারের মুখের বলেই তো ছিল, মানুষ না জানোয়ার? কি তুমি? লজ্জা নেই, ঘেন্না নেই, মান নেই, অপমান নেই, ই তোর ছোট লোক। পাড়াপড়শি আত্মীয় স্বজনেরা বলতো, আশ্চর্য বেহায়া লোক বাবা, গন্ডারের চামড়া দিয়ে তৈরি নাকি, কে জানে। বলতে তো কিছু কসুর রাখি না, তবুও। আর লতু, সরকার বাড়ির লতু, যার কথাটা সব থেকে বুকে বাজত অধীরের, রক্তে সব থেকে দাহ ধরাত। লতু তার লাবণ্যময় মুখটাকে করুণ করুণ করে অনায়াসে বলতো, মেসমশাইয়ের কাণ্ড দেখে আমারই গলায় দড়ি দিতে ইচ্ছে করে অধীর তার। বাবা কি বলে জানো? বলে, রাস্তার বেড়াল কুকুরটাও যেটুকু মর্যাদা জ্ঞান আছে, এই লোকের তাও নেই। তাদের দূর দূর হেই হেই করলে দুটো দিনও সে এই বাড়ি ঢোকে না। আর এই সুধীর ভট্টাচার্য, ছি ছি ছি, শুনে যেন মাথা কাটা যাচ্ছে অধীরদা। ভগবান যে ওকে কেন অমন করে গড়েছেন। কিন্তু ক্রমশই দেখা যাচ্ছে ভগবানের সৃষ্টিতে পুরো ফাঁকি ছিল না। ওই সুধীর ভট্টাচার্য লোকটার মধ্যে মানবিমান বলে বস্তু কিছুটা দিয়ে রেখেছিলেন, কোনো খাঁজে, কোনো খোপে। অবশ্য এক দুদিন তা ধরা পড়েনি। প্রথম কদিন নিহারি বলেছে, যাবে আর কোন চুলোয়, পকেটের পয়সা কটা ফুরোলেই সুরসুর করে চলে আসবে। খবরদার বিজ্ঞাপন টিজ্ঞাপন দিতে যাবি না। রণধীর আর বোনটি চুপি চুপি বলাবলি করেছে, যতদিন না বাবাটা আসে ততদিনই ভালো, বাড়িটা কেমন ঠান্ডা ঠান্ডা রয়েছে দেখেছিস। কিন্তু ওই আলোচনাগুলো ক্রমেই ধূসর হয়ে আসছে। ওই ঠান্ডা ঠান্ডাটা যেন সংসারটাকে ঠান্ডা সারিয়ে দিচ্ছে। আর এমনই ভাগ্যের ফের, বাপকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদেয় করার পর থেকেই অধীরের অর্ডার সাপ্লাইয়ের কাজটা যেন ফুলে ফেঁপে উঠেছে। যখন আশাতীত সব অর্ডার আসে, নোটের গোছাগুলো হাতে নিয়ে মাঝে মাঝে যখন অবিশ্বাস্য লাগে, তখন গোপনে একটা নিঃশ্বাস ফেলে ভাবে অধীর, এর অর্থ কী? বাপকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়াটা তো পাপই, মহাপাপ, তা সে যেমন চরিত্রেরই বাপ হোক। অথচ সেই তখন থেকেই কেন এমন বাড়বাড়ন্ত? এখন টাকা হাতে নিয়ে এক এক সময় ভারী বিষণ্ণ হয়ে যায় অধীর। তখন যদি এই অবস্থা আসতো, এর অর্ধেক আয় হলেও বাপের হাতে নিশ্চয়ই কিছু কিছু তুলে দিতে পারত। তাহলে ওই নোংরামিটা করে বেড়াতো না বাবা। কি না করেছে সুধীর ভট্টাচার্য, কত না উচ্চবৃত্তি তার নেশার খরচ জোটাতে। লোকের দৌড়ে দৌড়ে হ্যাংলার মতো বার গিয়েছে, হাতে পায়ে ধরেছে, পৈতে ছুঁয়ে দিব্যি গেলেছে। এই শেষ, আর চাইব না। আর ছেলেকে সাপমানি দিয়েছে বাপের নেশার খরচ বন্ধ করে দেওয়ার জন্য। ভালো হবে না, এই বলে দিচ্ছি অধীর, তোর কোনো দিন ভালো হবে না। তোর দুঃখে শ্যাল কুকুরেও কাঁদবে। বাপের সাপ, ব্রহ্ম সাপ, তা মনে রেখে দিস। ছেলেকেও একদিন পৈতে ছিঁড়ে অভিশাপ দিয়েছিল সুধীর ভট্টাচার্য। সেই শপথই আবার ছেঁড়া পৈতেটা কুড়িয়ে নিয়ে গিঁট দিয়ে পড়েছিল। আর আজও শেষ অবধি সেই গিঁট দেওয়া তেল চিটে পৈতেটে তার গলায় ছিল। বাপে সেই ময়লা পৈতে পড়া খালি গা চেহারাটা যখনই চোখে ভেসে ওঠে। কিন্তু কই, বাপের সাপ যদি ব্রহ্ম সাপ হতো, অধীরের ভাগ্যে উল্টোটাই বা হচ্ছে কেন? বাপ গিয়ে পর্যন্ত অবিরত ভালোই তো হচ্ছে তার। প্রথম যেদিন একসঙ্গে অনেকগুলো টাকা পেয়েছিল অধীর, সেদিন তার থেকে দুখানা বড় নোট হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল। মনে মনে একখানা শীর্ণ শিরাবহুল হাতের দিকে বাড়িয়ে ধরে।
তারপর আস্তে উঠে তুলে রেখেছিল দেরাজের একেবারে নিচের কাপড় চোপড়ের তলায়। দেরাজের একেবারে নিচের তলায় এখনো সে দুটো সেভাবেই তোলা আছে। অভাবের থাবা তাকে মুঠোয় চেপে উঠিয়ে নিয়ে যায়নি। কারণ অভাব বলতে অধীরের এখন শুধু সময়ের অভাব, আর কিছুই না। হয়তো ভুলেই গেছে অধীর ওই দুটোর কথা, অথবা মান্তি পুজোর মতো তুলে রেখে দিয়েছে, কে জানে। সেই শীর্ণ শিরাবহুল হাতখানা সত্যি প্রত্যক্ষ মূর্তিতে সামনে বাড়ানো থাকলে কি হতো। এই মন যেন কেমন, এই বিষণ্ণতা, এই অপরাধ বোধ মরুভূমিতে জলের ফোঁটার মতো শুকিয়ে যেত কিনা। দয়াহীন, ভারহীন, তীব্রতার স্পর্শহীন ছায়াটুকুর সঙ্গে দুর্দান্ত দুরন্ত দাপুটে কায়ামূর্তির অনেক তফাৎ। ইচ্ছে করে অনেক সময় অধীর তার এই সাজানো সংসারের সেই দুরন্ত উপস্থিতিটা অনুভব করতে চেষ্টা করে, কিন্তু চেষ্টাটা দানা বাঁধে না। কিছুতেই সেই অসহনীয়তাটা অনুভবে আনতে পারে না। কেবলই কিছু কিছু নোটের গোছা সব আবছা করে দেয়। টাকা হাতে পেলে কি অমন হ্যাংলা আর হিংস্র থাকতো সুধীর ভট্টাচার্য নামের মানুষটা? লোকের কাছে হ্যাংলা, বাড়িতে হিংস্র, কিন্তু শুধুই কি হিংস্র? একটা সাধারণ গেরস্থ ঘরের মানুষের পক্ষে যত রকম নিঘেন্নেপনা, মিথ্যে কথা, জোচ্চুরি, হাত সাফাই আর সর্বোপরি নির্লজ্জ মনোবিকার। বাড়িতে একটা কমবয়সী ঝি রাখবার পর্যন্ত জো ছিল না। দৈবত অসুবিধায় পড়ে রাখতে হলে পাহারা দিয়ে দিয়ে বেড়াতে হতো নেহারকে। এদিকটা অবশ্য জানা ছিল না অধীরের। বিবাহিত পুরুষ তো নয় যে সংসারের সর্ববিধ ঘটনার রিপোর্ট সে পাবে। মনের ঘেন্নায়, চক্ষু লজ্জার দায়ে, অথবা কি জানি আর কিসের জন্য বড় ছেলের কাছে অনেক কিছু লুকোতে হতো নেহারকে। কিন্তু বাকিগুলো তো হাড়ে হাড়ে টের পেত অধীর। টাকা এনে কোথায় লুকিয়ে রাখবে ভেবেই পেত না। মায়ের কাছে রেখে দিয়েও তো স্বস্তি নেই। সংসার খরচের জন্য গুনে গুনে যেটুকু তুলে দেয় মায়ের হাতে, তার থেকেও তো কেড়ে নেয় মায়ের প্রতি পরম গুরু। খোসামত করে পায়ে পড়ে, অথবা খিঁচিয়ে অকথ্য গালমন্দ করে, কিংবা হাত মুচড়ে। দুটো একটা টাকাও প্যান্টের পকেটে রাখবার জন্যে কোন ফাঁকে আলনায় ঝোলানো প্যান্টার পকেটে হাত চালিয়ে সাফাই করেই উধাও হয়ে যাবে অধীরের পিতা স্বর্গ, পিতা ধর্ম। অসময়ে চাকরি খুইয়ে বসে থাকাও তো সুধীরের ওই গুণটির কল্যাণে। একদা তো একটা মারোয়ারির কর্মপ্রতিষ্ঠানের হিসেবে রক্ষকের কাজ করত সুধীর ভট্টাচার্য। বাড়ির লোকে অবশ্য কোনোদিন তার পুরো মাইনের হিসেব জানত না, পেতও না। তবুও নেহাত খারাপ ছিল না কাজটা। আর তাছাড়াও অন্য নানাবিধে সুবিধে ছিল। কিন্তু তলায় তলায় তিল তিল করে লোভের গর্ত খুঁড়ে চলেছিল সুধীর, এক সহকর্মী এবং গুরুর প্ররোচনায় আর দুঃসাহসের ফলে। লোভী ছিল সুধীরের, বুদ্ধি ছিল না। অতএব হঠাৎ একদিন সেই তিলের গহরটি তাল প্রমাণ হয়ে মনিবের গোচরে এসে গেল। সুধীরের গুরু সেই পরামর্শদাতাটি দিব্যি গা বাঁচিয়ে রয়ে গেল, আর সুধীরের চাকরিটি খতম হয়ে গেল। জেল হলো না, এটাই ঢের। মনিব বলেছিল, নিজের ঝঞ্ঝাট বাঁচাতে থানা পুলিশ করতে গেলাম না, তবে ভবিষ্যতে এটা যেন তোমার জীবনের শিক্ষা হয়। আর শিক্ষা কর্মজীবনে সেইখানেই সমাপ্তি রেখা সুধীর ভট্টাচার্যের। তদবধি উচ্চবৃত্তির ওপর থেকেছে। নেহাতি তখন থেকেই অধীর কিছুটা আনতে শিখেছে, তাই সংসারটা বালির চড়ায় মুখ থুসড়ে পড়েনি। কিন্তু সুধীরের চাহিদা মেটানো সম্ভব ছিল না, ইচ্ছেও ছিল না। বাপের ওপর রাগে, ঘৃণায় সর্বদাই শরীর রিলি করত অধীরের। বাপের সঙ্গে কথা কইতেও প্রবৃত্তি হতো না, আর হবেই বা কী করে? যে লোকটা কেবলমাত্র উচ্চবৃত্তি আর ভিক্ষুক বৃত্তির ওপর চলতে চলতে নেশার মাত্রা বাড়িয়েছে, তার উপরে কার শ্রদ্ধা ভালোবাসা আসবে? লোকটারও হয়তো কর্মহীন, দায়হীন, শ্রদ্ধা ভালোবাসার সম্বন্ধহীন নিরলম্ব জীবনটার একমাত্র অবলম্ব হয়ে দাঁড়িয়েছিল
গাঁজা, কোকেন, ধেনো মদ। ক্রমশই ঘৃণ্য এবং ভীতিকর হয়ে উঠেছিল লোকটার ঘরে বাইরে। যতক্ষণ বাড়ির বাইরে থাকে শান্তি, বাড়ি ঢুকতে দেখলে স্ত্রী, পুত্র, কন্যা সকলেরই আতঙ্ক। ওই এলো ধূমকেতুর মূর্তিতে। আর বাইরের লোক, চেনা লোক রাস্তায় দেখা হলে না দেখার ভান করে মুখ ঘুরিয়ে চলে যায়, পাছে টাকা চেয়ে বসে। বাড়িতে আসছে দেখলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে ছেলে মেয়েকে শিখিয়ে দেয়, বলিস যে আমি বাড়ি নেই। তবু তার মধ্যে থেকেও নাছোড় বান্দা ভিখিরির মতো। সব থেকে বেশি ঘেন্না করেছে বিজন সরকার। লতুর বাবা বলেছে, আপনার না হয় গায়ে গন্ডারের চামড়া, কিন্তু আমার পকেটটা তো রবারের নয়। দয়া করে আর আসবেন না, আর এলে কিন্তু অপমানিত হতে হবে। যেন হচ্ছে না সেটা, যেন এটা অপমানই নয়। কিন্তু তবু কি ঠেকাতে পেরেছে? সুধীর ভট্টাচার্য যে একদা বিজন সরকারের দাদা বিনয় সরকারের ক্লাস ফ্রেন্ড ছিল, সেই কথা তুলে কাকুতি মিনতি করেছে সুধীর। মরে যাওয়া দাদার ক্লাস ফ্রেন্ড সম্পর্কে কোনো রকম দুর্বলতায় ভাব দেখায়নি বিজন সরকার। কিন্তু তার টাকা অনেক আছে, তাই তার কাছেই ধর্ণা দিতে গেছে সুধীর। আর তাছাড়াও আরও একটা কারণ, তার বেটা অধীরের টিকিটা এখানে বাধা পড়ে রয়ে আছে। অতএব চক্ষু লজ্জার দায়ে এবং মেয়ের মুখ চেয়ে না দিয়ে পারবে না বিজন। কিন্তু আশ্চর্য এই লোকটা হারিয়ে যাওয়ার পর থেকে কেউই গলা খুলে বলছে না যে বাঁচা গেছে, আপদ গেছে, হাড়ে বাতাস লেগেছে আমাদের। বরং সকলেরই কোথায় যেন একটা অপরাধবোধ আলপিনের মতো খোঁচার মতো চিনচিন ধরাচ্ছে। ভাবটা যেন, আহা, লোকটাকে অত দুচ্ছায় না করলেই হতো। 950 কিছু তো আর চাইতো না, বড় জোর টাকাটা শিকেটা, তার জন্য বড় বেশি অপমান করা হয়েছে। কেউ কেউ আরও মমতা গলায় বলে উঠেছে, কি আর করবে, নেশার দাস হয়ে মরেছিল, অথচ ছেলে 1 পয়সা হাত খরচ দিত না, তাই অমন করে বেরিয়েছে। নেশা যে মানুষকে অমানুষ করে ছাড়ে। হঠাৎই অবস্থা ফিরে যাওয়ায় এখন আর মুখোমুখি কেউ কিছু বলছে না অধীরকে। গোড়ার দিকে বলেছিল বই কি, দূর সম্পর্কের আত্মীয়রা এসে এসে বলে গেছে, যতই হোক জন্মদাতা পিতা তো বটে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়াটা উচিত হয়নি তোমার অধীর। শুনতে পেলাম নাকি যেতেই চাইছিল না, দরজা আঁকড়ে বসে পড়েছিল, তুমি ঠেলতে ঠেলতে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলে। তা কথাটা মিথ্যে নয়, তাই দিয়েছিল বটে। অধীর নামের সেই দিনের সেই তীব্র গোঁটা, তোমায় আজ আমি বিদেয় করে তবে ছাড়ব। কথাটা যখন হঠাৎ হঠাৎ কানে বেজে ওঠে, ঠিক কথা নয়, গর্জন। কার গলা? অধীরের নিজের। এত কটু, কঠোর, রুক্ষ, কর্কশ গর্জন অধীরের গলা থেকে বেরোতে পারে? তা পেরেছিলই তো, কিন্তু ওরা কি করে জানলে? ওদের তো জানবার কথা নয়। সংবাদদাতা পরিবেশিতই অবশ্য, কিন্তু কে সেই সংবাদদাতা? রণধীর, বান্টি, মা? কোনোটাই সম্ভব নয়। বান্টি রণধীরের কথাই তো ওঠে না, আর মার পক্ষেও অসম্ভব। সত্যি বলতে কি, মার জন্যই তো আরও সেই সন্ধ্যাটাকে মাঝে মাঝে উঁচু তাক থেকে পেড়ে নামায় অধীর। এদিক থেকে ওদিক থেকে এগিয়ে পিছিয়ে, সামনে থেকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে দেখে, আর গভীর পরিতাপের সঙ্গে অস্থির উত্তেজনা নিয়ে ভাবে। ভেস্তে যাওয়া ফেলার তাসগুলোকে কুড়িয়ে নিয়ে আবার যদি নতুন দানা সাজিয়ে বসা যেত, যদি ফিরিয়ে নেওয়া যেত সেই সন্ধ্যাটাকে। খুব যথাযথ মনে করতে পারে অধীর সেই সন্ধ্যাটাকে, কারণ সে কেবলই মনের মধ্যে মেলে ধরে দেখে অধীর।
বাপের কেলেঙ্কারিতে, ধিক্কারে, অপমানে লতুদের বাড়িতে আর যাচ্ছিল না কদিন অধীর। হঠাৎ রাস্তায় দেখা হলো লতুর সঙ্গে। মান অভিমান দেখালো খানিকটা, আর তারপরেই বলল, তোমার বাবাকে তুমি কিছু টাকা দিও অধীরদা, ওইসব নেশা ফেশা করবার জন্য, নইলে আমার বাবার কাছে তো আমার আর মুখ থাকছে না। আজকে কি হয়েছে জানো? সত্যি করে বাবার পায়ে ধরেছে মেসোমশাই। বলেছে, বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ হয়ে তোমার পায়ে ধরছে বিজন, 5টা টাকা আজ আমায় দিতেই হবে। তা মা বলল, লতু মুখটাকে আদুরি আদুরি করে বলে উঠল, মা বলল, বামুন মানুষ পায়ে ধরেছে, তা দিয়ে দাও না কটা টাকা। 5টা টাকা তো তোমার হাতের ময়লা। কিন্তু এ কথাও বলে বসেছে, অমন হা ঘরে ছেলের সঙ্গে তোর বিয়ে দিচ্ছে নে আমি। মাথায় আমার আকাশ ভেঙে পড়েছে অধীরদা। আকাশ ভাঙাভাঙি আবার কি? বিয়ে ফিয়ে তো করছি না। এই বলে অধীর রাগে জ্বলতে জ্বলতে বাড়ি ফিরেছিল। শরীরের সব রক্ত যেন আগুন হয়ে উঠেছিল, জিভের স্বাদ যেন তেতো হয়ে গিয়েছিল। মনের অনুভূতি যেন জিভে এসে আধিপত্য বিস্তার করেছিল। ঢোক গিলতেও যেন তেতো লাগছিল। এই শরীর মন নিয়ে বাড়ির মধ্যে ঢোকার পথেই শুনতে পেল, মরো মরো, এক্ষুনি তুমি মরো। তোমায় জুমের বাড়ি পাঠিয়ে দিয়ে শাঁখা নোয়া ভেঙে গঙ্গা নিয়ে আমি উঠি। কি কুৎসিত, কি অশ্লীল। ছুটে বাড়ির মধ্যে ঢুকে এলো অধীর। দেখতে পেল মায়ের আঁচলটা টেনে ধরে তাতে দাঁত বসাচ্ছে বাবা। গিট বাঁধা আছে মোক্ষম করে, নখের চেষ্টায় খোলবার ধৈর্য নেই তার, তাই দাঁতে ছিঁড়ে নিচ্ছে গিটটা সমেতে। গিট মানেই তো টাকা। অধীর যেন মুহূর্তে ঢুকেছে, সেই মুহূর্তেই খানিকটা শাড়ি ফ্যাস করে ছিঁড়ে এসেছে সুধীরের দাঁতে। বিপর্যস্ত নিহার গা কাপড় সামলাচ্ছে আর চেঁচাচ্ছে, কি হচ্ছে কি? গর্জন করে ওঠে অধীর। ছেলের সামনে কেঁচো। আর কথা নেই, বার্তা নেই দুর্দান্ত সুধীর ভট্টাচার্যের। চেঁচিয়ে ওঠে নিহার, তুই এসেছিস? দেখ দেখ তোর বাপের কীর্তি। বোঝ কেন গালমন্দ করি। তুই সেই 10টা টাকা দিয়ে গেলি রেশনের জন্য, আজ আর আনা হয়নি। সেই টাকাটা দিয়ে লক্ষ্মী ছাড়া ছোট লোক টের পেয়ে আঁচল ছিঁড়ে কেড়ে নিচ্ছে। অধীর তাকিয়ে দেখে দেওয়ালে বান্টি আর রণধীর ভয়ত্রাসে চোখে তাকিয়ে দাঁড়িয়ে এই নাটকীয় দৃশ্য অবলোকন করছে। আর বাবা গোঁজ হয়ে খুলে পড়ো পড়ো লুঙ্গিটা সামলে বাঁধছে, বোধ করি শটকান দেবার তালেই। তেড়ে গিয়ে বাপের ঘাড়টা চেপে ধরে অধীর, আর ওই কটু কর্কশ রুক্ষ কঠোর দাঁতে পেশা শব্দটা কোথা থেকে যেন উচ্চারিত হয়, তোমায় আজ আমি বিদেয় করে তবে ছাড়ব। তখন তো নিহারও আরও কটু আরও কর্কশ হয়ে ওঠে, দে দে, তাই দে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। এই ইতো ছোট লোক চামারকে নিয়ে আর পারছি না আমি। দে, বার করে দে, হাড় জুড়ুক আমার। সত্যি তাই দিল অধীর। যাও, বেরিয়ে যাও, আর এই বাড়িতে মাথা গলাতে চেষ্টা করো না। ঠেলতে ঠেলতে পার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল অধীর তার হতভম্ব বাপের মুখের ওপর। হতভম্বই। সত্যি এমনটা হতে পারে তা বোধহয় ভাবতেই পারেনি সুধীর ভট্টাচার্য। শেষ চেষ্টা করতে দরজাটা আঁকড়ে ধরল, কিন্তু দুরন্ত রাগে জ্ঞানশূন্য জোয়ান ছেলের জোরের সঙ্গে কেনই বা পেরে উঠবে। এক ঝটকায় হাতটা খসে পড়তেই লোকটা হাউ হাউ করে কেঁদে ফেলল। তারপর চেঁচিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আর এই ভিটেই আমি পা দিচ্ছি নে, এই শেষ। দরজাটা বন্ধ করে দিয়ে অধীর হাঁপাতে থাকে, আর কোনো কথা বেরোয় না মুখ দিয়ে। কিন্তু নিহার তখনও চেঁচিয়ে চলে, মানুষের রক্ত যদি গায়ে থাকে তো ট্রাম লাইনে মাথা পাতোগে, লরির তলায় ঝাঁপ দাওগে, আর কিছু যদি না পারো, মা গঙ্গা তো আছেনি।
মা, থামো! ক্লান্ত বিধ্বস্ত অধীর ভট্টাচার্য গম্ভীর খাদে নামা গলায় বলে ওঠে মাকে, মা, থামো! এই নিষেধবাণী কাজে লাগে। হঠাৎই একেবারেই চুপ হয়ে যায় গলার শিরা ওঠা ইস্পাত শক্ত চেয়াল পেশি কঠিন মুখ, একটা খ্যাপা গোঁ। কিন্তু এই দৃশ্যের আর কোনো দর্শকই ছিল না, বাদে বান্টি, রেনু আর মা ছাড়া। অথচ অধীরের যে যেখানে আছে সবাই জেনে ফেলল ঘটনাটা। কি কি ঘটনা ঘটেছিল, কোন পরিস্থিতিতে মূল ঘটনাটা ঘটল। অধীর আশ্চর্য হয়ে যায়। নাটকের ক্লাইম্যাক্সের পর যেন কিছুক্ষণের জন্য মঞ্চে জবনিকা পড়ল, সাড়াহীন শব্দহীন একটা ভয়ঙ্কর স্তব্ধতার। অধীর নিজের ঘরে এসে শুয়ে পড়েছে, জানে না কে কোথায় কি করছে। অনেকক্ষণ পর হঠাৎ ওই স্তব্ধ বিদীর্ণ করে নিহারের ভাঙা ফাটা গলাটা কথা কয়ে উঠল, এই লক্ষ্মী ছাড়া বান্টি মজা করে ঘুম মারতে গেলি যে, জল দেওয়া পিঁড়ি পাতা সেও কি আমায় করতে হবে? অধীরের ঘুম এসেছিল, ধর্মর করে উঠে বসল। সংসারটা তাহলে থেমে যায়নি। নিত্য নিয়মে পিঁড়ি পড়বে, তার পাশে পাশে জলের গ্লাস পড়বে, আহার্য পূর্ণ থালাও বসবে সামনে। মায়ের তীব্র অভিযোগের কণ্ঠ সেই পরম আশ্বাসবাহী, দাদাকে ডাক। অধীর শুনতে পেল, ডাকের অপেক্ষায় পড়ে রইল। বান্টি এসে দাদাকে ডাকল, দাদা এসো, মা খেতে দিয়েছে। অধীর চৌকি থেকে নেমে দাঁড়িয়ে হাই তুলে সহজ হবার ভঙ্গিতে বলে উঠল, বাবা ফিরেছে? বাবা? বান্টি প্রায় অবাক গলায় বলে, বাবা আবার ফিরবে? অধীর আরও সহজ হতে চেষ্টা করল, ফিরবে না তো কি করবে? সত্যি সত্যি চলে যাবে নাকি? কোথায় থাকবে রাত্রিরে? প্রবোধটা বান্টিকেই দিল অধীর, নাকি নিজেকে, তার কে জানে। অধীর ভেবেছিল ছেলে মেয়েদের খাইয়ে মা নিজের খাবার ঢেকে রেখে বসে থাকবে এবং অধীরকে বলতে হবে, কেন মিথ্যে বসে থাকবে মা, আজকে আর বাবা আসবে না, রাতটা রাগ করে কোথাও পড়ে থাকবে। কিন্তু অবাক হয়ে দেখল মা তাদের খেতে দিয়ে দেওয়ালের ধারে নিজের জায়গাটায় ঠিক বসে পড়ল রুটি তরকারি গুছিয়ে নিয়ে। শুধু একটু তফাতে একটা জায়গা ফাঁকা পড়ে রইল আরও অস্বস্তিকর ফাঁকা পেড়ি নিয়ে। তদবধি চলেছে সেই ফাঁকার কারবার। তবু প্রথমটা কেউই গায়ে মাগল না। ওই লোকটার মধ্যে যে মান অভিমানের বালাই বলে কিছু আছে সেটা কারোরই বিশ্বাস ছিল না। তাই অধীর মাঝরাত্রে দু একবার উঠে উঠে দেখেছে বাইরের দরজাটা খুলে, যদি নেশার ঘোরে এসে বসে থাকে। সকালবেলা উঠে অধীর দেখল নিহার যথারীতি রান্নাঘরে খটখট করছে। ঘরের বাইরে বালতির উনুনটা যথারীতি গনগনে হয়ে জ্বলে উঠেছে। আগুনটাকে দাঁড়িয়ে দেখতে লাগলো অধীর। আস্তে আস্তে বেশি লাল হয়ে উঠেছে, অল্প অল্প নীলচে শিখা উঠছে বাতাসে। একটু পরে নিহার বেরিয়ে এলো ঘর থেকে। একটা ভিজে গামছা নিয়ে বালতির হ্যান্ডেলটা চেপে ধরে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে নিল উনুনটা। অধীর রান্নাঘরের দরজায় এলো, একটু ইতস্তত করে বলল, রাত্রিতে দরজা টরজা ঠেলেনি তো? নিহার নীরস গলায় বলে উঠল, ঠেললে তুমি শুনতে পেতে না? আমি? আমার তো টিন পেটালেও ঘুম ভাঙে না, মানে। অধীর আরেকটু ইতস্তত করে বলল, ভাবলাম কি জানি দরজা ঠেলে খোলা না পেয়ে যদি আবার চলে টলে গিয়ে থাকে। নিহার বলল, তা কোন চলে যাবে? কে ভাত বেড়ে বসে নিয়ে আছে? অধীর আরও একটু দাঁড়িয়ে থেকে বলে, ফিরে এলে তুমি যেন আর বকাবকি করো না।
বকাবকি করা আমার স্বাদ, তাই করি। এই বলে নিহার শিলনোড়াটা নামিয়ে মশলা পিষতে বসল। আমার জন্য বেশি তাড়া করো না, আমি আজ একটু বেলায় বেরোবো। মাকে নির্দেশটা দিয়ে দাঁড়িটা কামিয়ে নিল অধীর। তারপর বাজারে থলিটা নিয়ে মার কাছে এসে দাঁড়ালো। বিশেষ কিছু আসবে। নিহার তেমনই নিরস গলায় বলল, বিশেষের আবার কি আসবার আছে? না মানে লেবু, কাঁচা লঙ্কা, কি উচ্ছে টুচ্ছে, যা আসবে তাই রাঁধা হবে। এই বলে রান্নাঘরে ঢুকে গেল নিহার। অধীর বাজারে বেরিয়ে কেবলই আশেপাশে তাকাচ্ছিল, হয়তো দেখবে কোনোখানে বসে আছে বাবা, খালি গায়ে, গিঁটবাঁধা পৈতে গলায় ঝুলিয়ে লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে, কোনো পানের দোকানের ধারে কিংবা চায়ের দোকানের সামনের বেঞ্চে, কিংবা কোনো বাড়ির রোয়াকে। কিন্তু না, কোথাও দেখতে পেলে না। অন্যমনস্কভাবে বাজার করল অধীর। ভগবান জানেন কেন অন্য দিনের থেকে মাছ খানিকটা বেশি নিয়ে ফেলল। বাড়ি ঢুকেই বুঝল নতুন কোনো ঘটনাই ঘটেনি। একটা আশা হয়তোবা অধীরের কাজে বেরিয়ে যাওয়ার সময়টা পর্যন্ত অপেক্ষা করে তারপর আস্তে আস্তে ঘরে ঢুকবে। বড় ছেলেকে বড় ভয় সুধীর ভট্টাচার্যের, আর সেটা বড় ছেলের জানা আছে। বাবা যতদিন না আসে ততদিনই ভালো, তাই না দিদি? রুনুর কথায় বানটি চোখ মুখ নাচিয়ে সায় দেয়। তা যা বলেছিস, আজ দেখ না বাড়িটা কি ঠান্ডা, যেন ভগবানের হাওয়া বইছে। কি জানি, এক্ষুনি হয়তো এসে যাবে। রুনুর গলায় আশঙ্কার সুর। এলে মা ঢুকতে দেবে ভেবেছিস? বানটি গিন্নির ভঙ্গিতে হাত তুলে একটু বিশেষ ভঙ্গি করে বলে, ঝাঁটা পিটিয়ে বার করে দেবে। তা দেবেই তো। রুনুর গলায় উত্তেজনা। মাকে যা করে, কালকে তো মেরেই দিয়েছিল। দাদা আজ বেশি করে মাছ কেন এনেছে রে দিদি? কেন আবার, বুঝতে পারছিস না? একটু বেশি করে খেতে পাবে বলে। দেখিস নি কতদিন দাদা সকালে মাছ না খেয়ে তাড়াতাড়ি চলে গেলে মা দাদা রাত্রিরের জন্য একটু তুলে রাখলে বাবা ঢাকা খুলে খুঁজে বার করে লুকিয়ে খেয়ে রাখে। রোজ রান্নাঘরে ঢুকে দেখে কি আছে। বাবাটা যেন একটা রাক্ষস, না রে দিদি? ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। বাবা হয় তাই বলতে নেই। বাবা যদি আর কখনো ফিরে না আসে তাহলে মা বাঁচে না রে দিদি? তাই তো, যত কষ্ট তো মারই। আমরা খুব দুঃখী না রে? ডাবু, বিশু, লক্ষণ, অপূর্ব, কারুর বাবা এরকম বিচ্ছিরি নয়। এই চেঁচিয়ে বলিস নে, হঠাৎ কখন এসে পড়ে শুনে ফেলবে আর আমাদের মেরে শেষ করে দেবে। হ্যাঁ, প্রথম দিকে অহরহ এই আশঙ্কাই। ওই বুঝি কখন রে রে করে ঢুকে পড়ে, যাচ্ছে তাই গালমন্দ করে, গাঁও গাঁও করে খায়, টাকা কেড়ে নেয় মায়ের কাছ থেকে, আর কারণে অকারণে ছেলে মেয়ে দুটোকে মারে। বড় ছেলেকেই ভয়। এ দুটো ছেলে মেয়ে যেন কবলের মধ্যে, তাই যত আক্রোশ ঝাড়ে এদের ওপর। অধীরের পর দুটো নষ্ট হয়ে গিয়ে এরা। নিহার বলে, মহারাজ, ছেলে দুটোকে মারতে তোমার লজ্জা করে না? সুধীর ভট্টাচার্য খেঁচিয়ে বলে, লজ্জা তোমার হওয়া উচিত ছিল। বুড়ো বয়সে দুটো হাঁস মুরগি পুষতে বসা। আগের দুটো যে পথে গেছিল সে পথে গেল না কেন? মা বাবা একখানা নাম দিয়েছিল বটে। নিহারও খিঁচয়। নামে কলঙ্ক, বেহায়া ইল্লুতে। হাঁস মুরগি আমি খানাডোবা থেকে কুড়িয়ে এনেছি না? বাপ মা ঝগড়ার অনেক কথাই বুঝতে পারে না এরা। রণদীপ দিদি বিনতাকে নিজের থেকে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন ভাবে, তাই অনেক সময় চুপি চুপি দিদিকে জিজ্ঞেস করে,
বাবা যা বলল তার মানে কি রে দিদি? মা কি বলল বুঝতে পারলি দিদি? 2 বছরের দিদি খেলো হয়ে যাবার ভয়ে বলে ওঠে। বুঝবো না কেন? ছোটদের ওসব শুনতে নেই। তুই বুঝি ছোট নোস? তোর থেকে তো বড়। একটা কদর্য আর নিষ্ঠুর পৃথিবীর অসহায় দর্শক এই ছোট ছেলে মেয়ে দুটো, যেন ওই পৃথিবীর কাছ থেকে নিজেদের যতটা সম্ভব গুটিয়ে নিয়ে পরস্পরকে অবলম্বন করেই টিকে আছে। দাদাকেও এরা খুব দূরের মানুষ বলে ভাবে। রুক্ষ, তিক্ত, সর্বদাই টাকার চিন্তায় ব্যস্ত ওই দাদার কাছে ঘেঁষতে সাহসই হয় না। দাদাও কাছে ডাকে না। কিন্তু বাবা চলে যাবার পর থেকে দাদার মধ্যে কেমন যেন একটা মমতার আভাস দেখতে পাচ্ছে এরা। দাদা কাছে ডেকে পড়া জিজ্ঞেস করে। দাদা হঠাৎ হঠাৎ টফি, লজেন্স, নিমকি বিস্কুট এনে উপহার দেয় এবং কেমন যেন অন্যরকম করে তাকায় ওদের দিকে। দেখে ভালো লাগে, আবার কান্না কান্না পায়। দাদা যে কেন আজকাল আমাদের এত দয়া মায়া করে তুই জানিস দিদি? একজন বলে অন্যজনকে। দাদা ভাবে বাবার জন্য আমাদের মন কেমন করছে, তাই। আমাদের তো মন কেমন করছে না। কেন করতে যাবে? বাবা কি আমাদের ভালোবাসতো? তো অন্যজন বলে, বাসত না তো। তবে দাদা এখন এত বেশি বেশি করে খাবার আনে, অনেক অনেক দিন মাংস আনে, এই দেখে মনটা কেমন করে ওঠে। বাবা খেতে ভীষণ ভালোবাসতো তো। তোর মনে আছে রনু, একদিন সেই মাংস রান্না হয়েছিল, খুব কম কম। বাবা দেখে কিপটে বলে ঘেন্না দিল, আর দাদা রাগ করে খেলো না। তখন মাও আর খেলো না, সবটাই বাবাকে দিয়ে দিল। আর বাবা কেমন চোর চোর মুখ করে সেটা সবটা খেয়ে নিল। মনে আছে, মাংস খেতে গেলেই সেদিনের কথাটা আমার মনে পড়ে যায়। অথচ দেখ এখন দাদা কত বেশি বেশি সব আনে। এখন যে দাদার অনেক বেশি টাকা হচ্ছে, দেখিস না, কেবলই সন্দেশ নিয়ে এসে এসে মায়ের ঠাকুরের কাছে দেয় আর বলে, তোমার ঠাকুরের দয়ায় আজ কিছু পাওয়া গেল মা, কিছু মাইনে টাকা। হ্যাঁ, তা টাকাই, অনেক টাকা এসে যাচ্ছে আজকাল সংসারে, অপ্রত্যাশিত, আশাতীত। আর মানসিক অবস্থা যেমনই থাক, লক্ষ্মী ঘরে ঢুকলে সংসারের চেহারা লক্ষ্মীমন্ত হয়ে ওঠে। অবশ্য যদি লক্ষ্মীর বাহক কৃপণ না হয়। তা অধীর কৃপণ নয়। অধীর এই যাবৎকাল ওই বদনামটা বহন করে এসেছে প্রত্যক্ষ বাপের কাছেই, আর পরোক্ষ মায়ের কাছে। মা বলেছে কি করে সংসার চালাই তা আমিই জানি, কতটুকু কি দাও আমায় হিসেব করে দেখো। আর বাপের কথা তো ধরে কাজ নেই, খাওয়া পছন্দ না হলে কি বলেছে আর কি না বলেছে। দিন পেয়ে অধীর সেই বদনামটা ঘোচাবার চেষ্টা করছে, কিন্তু যখন তখনই সুর কেটে যাচ্ছে। মায়ের কাছে টাকা রাখতে এলে মা বলে, আমি আর নিয়ে কি করব, কোথায় রাখবো সে তুমিই রেখে দাও, আমাকে সংসার খরচের মতো হাত তুলে যা দেবে দিয়ে রাখো। মার গলা স্বরটা আগেও নীরস ছিল, কিন্তু এমন ধাতব ছিল কি? মা কতদিন তুই বলে কথা বলেনি অধীরের সঙ্গে। হঠাৎ হঠাৎ আজকাল মনে হয় অধীরের মা যেন বিশ্বাস করে এখন অধীরের অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা হঠাৎ ফুলে ফেপে উঠেছে বলে। মনে হয় মা যেন তাকে সন্দেহ করছে, বাপের ভয়ে সে টাকা চেপে রেখে এসেছে এতদিন, তাই এখন নিশ্চিন্ত হয়ে বার করছে। মায়ের চোখের শানিত দৃষ্টিতে, কণ্ঠের ধাতব শব্দে, ছুঁড়ে মারার টুকটাক মন্তব্যে সেই সন্দেহ গর্ত থেকে মুখ বাড়ানো জানোয়ারের মতো মুখ বাড়ায়। অধীর যেদিন একটা গোদরেজের আলমারি এনে হাজির করে বলল, এবার তো টাকা পয়সার ভার নিতে পারবে, এই আলমারি হলো তোমার।
সেদিন নিহার ছেলের মুখের দিকে দৃষ্টিপাত মাত্র না করে বলে উঠল, আমি আর কিছুরই ভার নিতে চাই না বাছা, রেখে দাও তোমার বউয়ের জন্য। তবে মানুষটা যদি ওপরে উঠে গিয়ে থাকে তো সংসারের ভোল বদল দেখে হাঁ হয়ে যাবে। সেদিন বলল, আগে রুটির ওপর সামান্য একটু গুড় জুটত না, আর এখন ঘিয়ে ভাজা পরোটার ওপর সন্দেশ। বলতেই হবে সংসারের কুগ্রহ সরে গেছে, তাই ভাগ্যের এত বলা। আরেকদিন বলল, হয় এবার বউ এনে সংসার পাতো, নয়তো একটা রান্নার লোক রাখো অধীর। এত এত রান্না আমার দ্বারা আর হয়ে উঠছে না। মাছের ওপর মাংস, মাংসের ওপর ডিম, তার সঙ্গে গুচ্ছের কপি, বেগুন, মূলো, মটরশুঁটি। কে যে খাবার লোক তার কোনো ঠিক নেই। অধীর অপরাধীভাবে বলে ওঠে, তা বান্টি রনু তো ভালোবাসে। ভালো চিরকালই বাসত। অধীর আরও মলিন হয়ে, তখন তো পেরে ওঠা যায়নি মা। মা আনাজপাতিগুলো ধামায় ঢেলে ঘরে তুলতে তুলতে বলে যায়, একেবারে যে যেত না সেটাই আশ্চর্য। তবু অধীর মায়ের করুণা প্রার্থী হয়ে দাঁড়ায়। এখনকার এই পেরে ওঠার ভারটাও তো তার পক্ষে কম দুর্বহ নয়। মা যদি একটু অন্তরঙ্গ হতো। জগতে কম সমারোহ, বাজারে কত আয়োজন। অধীর তো তার হতাশ দর্শকের ভূমিকা নিয়েই কাটিয়ে এসেছে এতদিন। এখনও কি তাই থাকবে? এখনও কি বান্টির ফ্রকের ছেঁড়াটার দিক থেকে চোখ ফিরিয়ে নেবে? রুনুর জুতো থেকে আঙুল বেরিয়ে পড়া দেখে মুচি খুঁজে বেড়াবে? মায়া কি ছিল না অধীর নামে ছেলেটার? ছোট ভাই বোন দুটোর ওপর, মায়ের ওপর। সেই মায়া প্রকাশের পথ কোথায় ছিল? আর এখন পথ পেয়েও সেই পথে পা বাড়াবার দরজা বন্ধ করে রাখবে মায়ের ফাঁকা মন্তব্য, কুটিল নিঃশ্বাস আর শান্তি চাহনির ভয়ে। কিনে আনবে না ভাই বোনের জন্য বেশি বেশি জামা, জুতো, সোয়েটার, মাফলার, আর মায়ের জন্য গরম চাদর? কিন্তু মা সে চাদর গায়েই দিল না। বলল, জীবন গেল শুধু আঁচল জড়িয়ে, এখন আবার শীতে গরম চাদর, মরণকালে হরিনাম। অথচ হিসেব মতো মায়ের বয়স মাত্র ৪৫। অধীর চেষ্টা করে হাসে। ৫০-এর ৫ বাকি থাকতেই তোমার মরণকাল এসে গেল মা? তাই যদি হয়েই থাকে, বুড়ো হাড়েই তো বেশি শীত লাগে। সেটা তো মানো। রেখে দাও, লাগলে নেব, বলেছিল নিহার। কিন্তু নেয়নি। সারা শীত সেই চাদর খাপে মোড়াই পড়ে থাকল। মাকে বুঝে উঠতে পারে না অধীর। বাবার চিহ্ন বলতে যা কিছু ছিল সব ধুয়ে মুছে ফর্সা করে ফেলেছে। অবশ্যই ছিলই বা আর কি। তবু বালিশটা, বিছানাটা, থালাটা, গেলাসটা, লুঙ্গিটা, গেঞ্জিটা, সুধীরের চৌকিটার ওপর এখন রাজ্যের বালিশ, বিছানা, লেপ, কাঁথা ডাঁই করে রেখে দিয়েছে নিহার। রান্নাঘরের ঘটিটা ফুটো হয়ে যাওয়ায় নাকি সুধীরের স্পেশাল লম্বা গেলাসটা নিয়ে রান্না করেছে মা। আর সেই দিন দেখলো বাবার লুঙ্গিটা ছিঁড়ে ঝিকে ঘর মুছতে দিচ্ছে। অধীরের মুখ দিয়ে বেরিয়ে পড়েছিল, বাবার লুঙ্গিটা ন্যাতা করে দিলে? নিহার এমন একটা পাথুরে দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়েছিল যে মাথাটা নিচু করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঝি সরে গেলে খুব শান্ত গলায় বলেছিল নিহার, কপালে থাকলে ফিরে এসে জড়ি পেড়ে শান্তিপুরি ধুতি পড়বে। কথা তো নয়, যেন তীক্ষ্ণ তীর। এই তীর সবটাই কি অধীরের প্রাপ্য? অধীরের মুখে কি যখন তখন এসে পড়তে চায় না? তুমিও তো কম বলনি মা, তুমি তো বলেছিলে ঘাড় ধরে বার করে দে। কিন্তু তা তো বলতে পারে না। জীবনে একবারই সহিষ্ণুতার মাত্রা ছাড়িয়ে ফেলেছিল, আর সেই অসহিষ্ণুতার খেসারত দিয়েই চলেছে বেচারি অবিরত।
ছোট ভাই বোন দুটোর মধ্যেও কি সন্দেহের বীজদানা বাঁধছে? তারাও কি ভাবতে শুরু করেছে বাবাকে খেতে দেবার ভয়ে দাদা তখন টাকা লুকিয়ে রাখত, খরচ করতো না? ভাবছে কি খোঁজাখুঁজি করলে বাবাকে নিশ্চয়ই পাওয়া যেত? দাদা ইচ্ছে করে খুঁজছে না? একদিন তো আরও একটা ভয়ানক কথা বলে বসলো রুনু। আচ্ছা দাদা, তুমি কি সত্যিই বাবাকে আর কোনোদিন দেখতে পাও না? অধীরের সারা শরীরে চড়াত করে বিদ্যুৎ চমকে উঠেছিল। দেখতে পেলে কি নিয়ে আসবো না? রুনু এদিক ওদিক তাকিয়ে দিদির কান বাঁচিয়ে বলেছিল, মা বলছিল বাবাকে তুমি দেখতে পেয়ে শাসিয়ে রেখেছ যাতে খবরদার না আসে। এই কথা বলেছে মা? রুনু দাদার ইস্পাত কণ্ঠে ভয় পেয়ে গিয়ে প্রায়ই কেঁদে ফেলেছিল। ও দাদা, তোমার পায়ে পড়ি, মাকে যেন বললো না, মা তাহলে আমায় মেরে ফেলবে। অথচ নিহার সেদিন খেতে বসে মাছের লেজা চিবোতে চিবোতে অদ্ভুত একটা বিকৃতি হাসি হেসে বলে উঠেছিল, মড়মড়িয়ে মাছ মাংসগুলো তো গিলছি, কি হয়ে বসে আছে তা ভগবানই জানে। অধীরের খাওয়ার হাত থেমে গিয়েছিল মায়ের কথা শুনে। অধীর পাতে আঙুলের আগায় হিজিবিজি কাটতে কাটতে বলেছিল, দুর্ঘটনার খবরের কাগজে ওঠে মা? সেটা তো তোমরাই জানো বাছা, আমি তো আর খবরের কাগজ পড়তে যাই না। হঠাৎই বড় রাগ ধরে গিয়েছিল অধীরের। মা যেন বাবার ব্যাপারের সমস্ত দোষটা অধীরের ওপরেই চাপাচ্ছে। তাই বলে ফেলেছিল, তুমি না পড়ো, তোমার আপনজনেরা তো পড়ে। আমার আপনজন? নিহার ভুরু কোঁচকানোর সঙ্গে উত্তর দিয়েছিল, আমার আপনজন জম ছাড়া আর কেউ নেই বাছা। অধীরের জেদ চেপে গিয়েছিল। অবিরত মেনে নিতে নিতে হঠাৎ যেমন এক ধরনের বিদ্রোহের সাহস এসে যায়, সেই সাহসেই বলে উঠেছিল, কেন? তোমার সুপরামর্শদাতারা, মেজো মামা, ছোট মামা, মেসোমশাই, মাখনদা। নিহার হঠাৎই জলের ঘটিটা বাঁ হাতে তুলে নিয়ে ঘাড় উঁচু করে আলগোচে খানিকটা জল খেয়ে নিয়ে বলেছিল, তা তোমার কাছে এরকম কথা ছাড়া আর কি আশা করব? গুরুজনকে যে মান্য সমীহ করে কথা বলতে হয় সেটা আর কবে শিখলে? তবে জেনে রাখো, কেউ আমাকে কুপরামর্শ দিতে আসে না, মায়া করে একটু দেখতে আসে কিভাবে মানুষটার দিন কাটছে। বাড়িতে যে আছে তার তো একবার মা বলে ডাকবারও সময় নেই। অধীরের ডাক ছেড়ে বলে উঠতে ইচ্ছে করে, মা, একবারও কি তুমি আমায় তুই করে কথা বলো আজকাল? তোমার এই নিষ্ঠুরতা আমায় তোমার কাছ থেকে ঠেলতে ঠেলতে অনেক দূরে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু ইচ্ছে করলে কি বলা যায়? কিংবা সবাই পারে না ইচ্ছে মতো কথা বলতে। আবার কেউ কেউ ভীষণভাবে পারে। নিহার তাদের মধ্যে একজন। নিহার অনায়াসেই হঠাৎ আবার বলে উঠতে পারে, তা অপঘাতের কথা যদি কাগজে ওঠাটাই নিয়ম, তাহলে তো বলতে হয় লোকটা বৈরাগী হয়ে গেছে। অখদ্দে অবাধ্যেরও পুনর্জন্ম হতে পারে। জগাই মাধায়ও তো উদ্ধার হয়েছিল। দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে রামায়ণ লিখেছিল। লালবাবু বেলা গেল শুনে সংসার ছেড়েছিল। তা ছেলের হাতের কোৎকা খেয়ে মানুষটার বৈরাগী হয়ে যাওয়াটা আশ্চর্যের নয়। নচেৎ জলজ্যান্ত মানুষটা তো সত্যি কর্পূর হয়ে উড়ে যেতে পারে না। ছেলের হাতের কোৎকা? কি কুৎসিত, কি কদর্য! জগতে এইসব কুৎসিত কদর্য ভাষা এখনো চালু আছে। অধীরের আরেকবার বলে উঠতে ইচ্ছে করল, না, তোমার নিষ্ঠুরতাও একটা মানুষকে ঘর ছেড়ে বৈরাগী করে ফেলবার পক্ষে যথেষ্ট। আমারই তো মাঝে মাঝে। কিন্তু বলে উঠল না, কারণটা সেই একই, সবাই পারে না যথেষ্ট কথা বলতে। আশ্চর্য,
কি উল্টো ধারণাটাই না ছিল অধীরের। নিরুপায় দর্শকের চোখে কেবলই দেখে এসেছে মা এক বিভীষিকাময় দুঃস্বপ্নের মধ্যে পড়ে ছটফটাচ্ছে। অধীরের কিছু করার নেই। সীমিত আয়, সীমিত সাহস। কি করবে সে? করবার মধ্যে শুধু কল্পনার স্রোতে ইচ্ছের নৌকোখানা ছেড়ে দেওয়া ছাড়া। মসৃণ একখানি সচ্ছলতার স্বপ্ন দেখত অধীর। যেরকম সচ্ছলতায় সুধীর ভট্টাচার্য নামের ওই বিভীষিকাময় দুঃস্বপ্নটাকে অন্যত্র কোথাও সরিয়ে রাখা যায়, আর সেই সরিয়ে রাখার ফলে বাড়ির চেহারাটি কেমন হয়। তিল তিল করে সেই সুস্থ, শান্ত, নিরুদ্বেগ আর কুশ্রিতামুক্ত সংসারটাকে অধীর মনে মনে গড়ে তুলত। সেই সংসারের মধ্যমণি মায়ের মূর্তিটি কি উজ্জ্বল, জ্যোতির্ময় আর আনন্দময়ী। অধীরের ছেলেবেলায় মার সঙ্গে তার কিছুটা আদল ছিল। যে ছেলেবেলায় অধীরই ছিল মায়ের একমাত্র, আর যে ছেলেবেলায় বাবা ফর্সা জামাকাপড় পরে নিয়মিত অফিসে যেত। মাতে আর অধীরেতে তখন তাদের ভবিষ্যৎ জীবনের ছবি আঁকা চলত। দুজনেরই হাতে রং, তুলি, ক্যানভাস একটাই। আর সেই ছবিটি হচ্ছে অধীর যখন বড় হবে। বড় হয়ে অধীর মাকে লাল টুকটুকে জরির শাড়ি কিনে দেবে ঝিকে ঝিকে সোনার মালা, আর গাদা গাদা জিনিস কিনে দেবে মাকে যত ইচ্ছে করবে। তখন তো আর বাবা বকতে পারবে না, এত কেন খরচ বলে। রোজ কত করে আলু কিনবি অধীর? 1 মণ, 2 মণ। পটল ইয়াব বড় 3 ঝুড়ি 5 ঝুড়ি। মাছ বিয়েবাড়ির মতন। তেল 20 সের। ঘি 20 সের। চিনি 20 সের। আরও অনেক প্রশ্নমালা, উত্তর সবই মুখস্থ। রোজই তো প্রশ্নোত্তর। নিত্যই এই একবেলা ছিল মা ছেলের। বাবা বাড়ি এলে সবাই চুপ। বাবা তখন এত হিংস্র ছিল না। ফর্সা জামাকাপড় পরে অফিস থেকে ফিরত আর বলতো, মা ছেলে তো খুব কলকলা ছিলে, হঠাৎ চুপ মেরে গেলে যে? কি গল্প হচ্ছিল? ওর রূপকথার গল্প। মায়ের মুখটা তখন রূপকথার রাজকন্যার মতোই লাগতো অধীরের। চাপা হাসিতে উজ্জ্বল, গোপন কৌতুকে ঝকঝকে চোখ। আর সেই অলৌকিক রূপকথার ওজনে না হোক দিন পেয়েই অধীর মাকে সচ্ছলতার স্বাদ দিতে চাইছে। কিন্তু মা যেন সেই স্বাদ পা দিয়ে ঠেলে দিচ্ছে, আর যেটুকু নিচ্ছে যেন বাঁ হাতে নিচ্ছে। অধীর কি অভিমান করে আবার পুনমুষিক ভব মন্ত্র পড়বে? আর তাই বা পড়া যায় কি করে? দরকার তো তার নিজের জীবনেও আসছে। কাজ বেড়েছে, বেড়েই চলেছে। বাড়িতে লোক আসছে হরদম, পদস্থ, অপদস্থ, বিশিষ্ট, অবিশিষ্ট, আর কেউ বা দালাল, কেউ বা মালিক স্বয়ং। তাদের তো ভদ্রভাবে বসতে দেবার জায়গার দরকার। সুতরাং নিজের নামের শোবার ঘরখানাকেই বসবার ঘরে পরিণত করতে বা কারবার করতে হয়। শোবা সরু চৌকিখানায় দিনের বেলা ভালো সুজনি গায়ে চাপিয়ে ডিভান, সময়ে কেনা রেডিমেড সোফা সেট কটার সঙ্গে বিশেষ বেমানান লাগে না। জানালা দরজায় জীবনে এই প্রথম পর্দা ঝুলছে। প্রথম পর্দা, প্রথম আব্রু। অধীর বলে, খোলা দরজাটার সামনে দিয়ে তুমি যেন আবার যা তা পরে আসতে যাওয়া করো না মা। বাড়িতে যে অবস্থা করে থাকো। গামছা পরার কথাটা অবশ্য বলে না, নিজের মুখে আনতেই লজ্জা করছে, তাই আর তোলেনি। নিহার কথা রেখেছে, তা রাখেও, কিন্তু সবসময় বলে, বাড়িতে অফিস বসালে বাড়ির লোকেদের দম আটকে আসে। মার দম আটকানো নিবারণ করতে অধীর মা ভাইদের ঘরে একটা সিলিং ফ্যান করে দিয়েছে। নিহার সেই বিষয়ে উদাসীন। পাখার হাওয়া যে খায় না তা নয়, কিন্তু খেয়ে কি ভাবের উদয় হচ্ছে মনে সেটা বলে না। যা কিছুই করে অধীর মায়ের সুবিধার জন্য। সবই যেন ভস্যে ঘি। আর এদিকে লতু তাড়া লাগাচ্ছে,
বলছে, আর দেরি করলে কিন্তু বাবা আর কারোর হাতে কন্যে সম্প্রদান করে বসবে, তা বলে দিচ্ছি। শূন্য পকেটে অধীরের মুখে যে জৌলুস ছিল, এখন যেন আর তা নেই। পকেট ভারী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যেন তার বয়সটাও বড় তাড়াতাড়ি ভারী হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে অধীর। আর লতুর প্রাণে তাই ভয় ঢুকেছে। লতু একবার ওই বাড়িতে ঢুকে পড়তে পারলে বাঁচে। এ যাবৎকাল বাবা হায়রে বলে নাক সিটকাত, এখন আর তা করে না, বরং মাঝে মাঝে উল্টো সন্দেহ প্রকাশ করে। ও বাড়ির গিন্নি সুদ্দূরের বেটি বলে নাক কোচকাবেন না তো? হাস্যবদনে বউ বরণ করে ঘরে তুলবেন তো? বুড়োটাই একটা কাদা খোঁচা হয়ে রইল, লতুর মা বলে। 52 বছর বয়সে সুধীর ভট্টাচার্যকে বুড়োই বলে, আগের থেকেই বলতো। সুধীরের ওপর অনাচারে অত্যাচারে হাড় বুড়োই দেখাতো তাকে। আবার এও বলে লতু নিজেকে সান্ত্বনা দিত, তবু তো শাশুড়ি শাড়ি পরে বেরোচ্ছে, বউ বরণ করে ঘরে তুলতে পারবে। হঠাৎ কোনখান থেকে একটা বিচ্ছিরি খবর এসে পড়ে সব কিছু না আবার ভণ্ডুল করে দেয়। তা সেরকম কোনো খবর এসে পড়ে না। সুধীর ভট্টাচার্য যে হঠাৎ একদিন এসে হাজির হবে, এই আশঙ্কা বা এই আশা আর কারোরই থাকছে না। প্রথম দিকে আশঙ্কাই ছিল, ক্রমশই আসার সময়ে যাতার ঘষা খেয়ে খেয়ে লোকটা সম্পর্কে আর সবাইয়ের এবড়ো খেবড়ো কর্কশ অনুভূতিগুলো আস্তে আস্তে পালিশ হয়ে যাচ্ছে। মনের ঘেন্নায় লোকটা যদি গঙ্গায় ঝাঁপ না দিয়ে থাকে তাহলে সন্ন্যাসী হয়ে গেছে, আর এই ধারণাই ক্রমে বদ্ধমূল হয়ে আসছে লোকের। মা বারণ করলেও বিজ্ঞাপন কিছুদিন দিয়েছিল বৈকি অধীর। মামার নাম দিয়ে নিহার মৃত্যুশয্যায় শেষ দেখা দেখে যাবার অনুরোধ জানিয়েছে। আর তারপর মনে হয়েছে, যখন দেখা যাচ্ছে সুধীর ভট্টাচার্যের মধ্যেও মান অভিমান বস্তুটা ছিল, তখন তার সম্মান রাখাটাই দরকার। সংকেতে নিজের গর্হিত আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে বাপকে অনুরোধ জানিয়েছিল ফিরে আসবার জন্য। কিন্তু অনুতপ্ত পুত্রের সেই আবেদনও তো কর্ণপাত করেননি সেই বিতাড়িত ব্যক্তিটি। যখন বিজ্ঞাপন দিয়েছিল তখন মার নিষেধ অগ্রাহ্য করার অপরাধে মা পাছে রাগ করে এই ভয় মাকে জানায়নি। বেচারা অধীর কি বোকাটাই না ছিল, তবু মা কি আর সত্যি জানেনি? কাগজে ছাপা অক্ষর। কেউ কি আর মাকে বলে যায়নি? আর মা যে পড়তে জানে না তা তো নয়, গল্পের বই পেলেই তো গেলে। সিনেমার পত্রিকাগুলো সংগ্রহ করে আনে এই বাড়ি ওই বাড়ি থেকে, কিন্তু খবরের কাগজের দিকে মা যায় না ওদিক দিয়ে। তা হলেও নিশ্চয়ই জেনেছে, কিন্তু সে কথা ভাঙে না। অনায়াসে বাতাসকে শুনিয়ে বলে, কুকুর বেড়ালটাকেও দূর দূর করে তাড়িয়ে দিলে লোকে ফিরে উল্টে দেখে, তাই তো কোথায় গেল? এই সংসারে সেটুকু মনুষ্যত্বও কারণ নেই। আবার বলে, ওই হতভাগা পায়ের বেড়ি দুটোর জন্যই তো হয়েছে যত জ্বালা, বেঁধে মার খাওয়া আর সহ্য হয় না। কে যে মারছে সেটা অবশ্য বলে না, ভগবান নাকি মানুষ। লতুর বাবা এসে প্রস্তাব করে যাওয়ার পর থেকে এই উচ্চস্বর স্বগতি পেয়েছে। ডাটুস বিজন সরকার অনেকটাই নম্র হয়ে এসে বলেছিল, অধীর তো অনেক দিন থেকেই দুজনেই তো একরকম মনে মনে ঠিক করে রেখেছে, এখন আপনি অনুমতি করলেই। নিহার রস নিগড়ে নেওয়া আখের গলায় বলে উঠল, তা সবই যখন ঠিক হয়ে আছে তখন আর অনুমতির কথা কেন? বলতে যাচ্ছিল ধ্যাসটামো কেন, সেটা সামলে নিলে। ঘুঘু বিজন সরকার বিনয়ের গলায় গিয়ে বলল, সে তো ঠিকই, খেলাঘরের পুতুলের বিয়ে ঠিক, তবু আপনি দিন স্থির করে না দিলে তো হতেই পারে না। নিহার দেখল ধারে কাছে ছেলে নেই। বাইরের পুরুষের সঙ্গে বেরিয়েছে বলে একটা চাদর গায়ে দিয়েছে, সেটাকে সপাটে টান টান করে জড়িয়ে দিয়ে উত্তর দিল নিহার,
মনস্থির না করতেই দিন স্থির। সে কি সেটা কি একটা কথা নাকি? বিজন যেন আকাশ থেকে পড়েছে। মনস্থির করতে না পারলে তো, তবে কথা হচ্ছে। বিজন দুঃখে অভিভূত হয়ে যায়, করুণায় বিগলিত হয়। কথা হচ্ছে, আপনার মনের মধ্যে সর্বক্ষণ যে ঝড় বইছে, তাতে কি আর মনস্থির হওয়াটা সম্ভব? মানুষের বাইরে থেকে তো ভেতর বোঝা যায় না, কিন্তু চোখ থাকলে বোঝা যায়। তা সবই বুঝেছি। বাজ পড়া তাল গাছের মতো দাঁড়িয়ে আছেন বই তো আর নয়। তবু মায়ের কর্তব্য তো করে যেতে হবে। ছেলে যাতে সুখী হবে, মায়ের তো তাতেই সুখ। কি বলেন, তাই কি না? বিজন একটু থামে, একটু দেখে ওষুধ ধরেছে কিনা। মনে হচ্ছে যেন ধরেছে। সত্যি তো, নিহারকে কে কবে এত ভালো করে কথা শুনিয়েছে? বাইরের একজন পুরুষ। তবে নিহার সহজে ভাঙে না, আস্তে আস্তে বলে, সে তো ঠিক, সে তো ঠিক। আশাপ্রদ। কিন্তু এটা বিয়ের অনুভূতি নয়, দিন স্থিরও নয়, আরও খেলাতে হবে। লতুর মা অবশ্য বলেছিল, বামনি বলে তো অহংকার। সেই সুধীর বামনার বামনি তো, তার পায়ে নাক ঘষ্টাতে যাবার দরকার কি? ছেলে যখন তোমার হাতের মুঠোয়, তখন সেই বামনির নাকে ঝামা ঘষে কাজ চালিয়ে যাও। কিন্তু বিচক্ষণ বিজন সরকার তাতে রাজি হয়নি। ছেলে যে সত্যি হাতের মুঠোয়, এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বিজনের। আজকাল যেন কেমন এক বজ্ঞা লাগে ছেলেটাকে। আগে মন মরা লাগতো, আর এখন তো ভাব বদলে গেছে। সে হতেই পারে বাপটার জন্য শান্তি নেই। একদিন তো বলেই ফেলেছিল, তার কিছুদিন যাক না। তার মানে এখনো আশা আছে বাপ ফিরে আসতে পারে। ফিরে আর এসেছে? মাতাল গোঁজের লোক মনের দুঃখে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়েছে, কিংবা কোথাও গিয়ে রেল লাইনে মাথা দিয়েছে, কে জানে। তা বেঁচে থাকলে এতদিনে আর ফিরতো না? পেটের জ্বালাতেই ফিরত। রোজগারের তো মুরদ নেই। কিন্তু এই সব সন্দেহ তো আর প্রকাশ করা চলে না, তাই বলতে হয়েছে, দেখা তো উচিত। নিশ্চয়ই উচিত। তবে কি জানো বাপু, আমার হলো গিয়ে কন্যা দায়। কবে আছি কবে নেই তা কে আর বলতে পারে। 4 হাত এক হয়ে গেলে নিঃশ্বাসটা নিয়ে বাঁচি। ভট্টাচ মশাই বৈরাগ্যের পথে চলে গেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে তীর্থস্থানে টানে খোঁজ করলে হয়, তবে বিয়েটা টাঙিয়ে রেখে নয়। নিহারের মুখের কাঠিন্য যেন একটু কমে আসছে। এই বিজন সরকার, পাড়ায় যার অবস্থাপন্ন বলে নাম ডাক, কন্ট্রাক্টারির ব্যবসা, মাঝে মাঝে লাল হয়ে যায়। তবে বড় লোকই কায়দায় থাকে না, এই যা। কিন্তু সেই লোকই তো। সে নিহারের বাড়ি বয়ে এসে খোসামত করছে। মেয়ে এই বাড়ি পড়লে বরাবরই করবে। বিজন এবার আলগা ঝোপে কোপ মারে। এই সময় বলে ওঠে, তবে এইটি আপনি জেনে রাখুন, আপনি যদি একবার না করেন, তবে আমার সাধ্য হবে না আপনার ছেলেকে রাজি করাতে। অদিত যে কী ভাতৃভক্ত সন্তান, তা জানেন না আপনি। নিহার মনে মনে বলে, মরণ দশা, আমি জানি না তুই জানিস। মেয়ে পার করার তালে কত কারসাজি, হয় কে নয়, নয় কে হয়। তা যা দেখছি বিয়েটা ঘটবে, মাঝখান থেকে আমি আর কেন আপত্তি করে খেলো হই? বউ এসে সর্বে সর্বা হবে, এ তো আমি দিব্য চক্ষেই দেখছি। তবু মেনে নিতে হবে। জোয়ান ছেলে বিয়ে না দিলে আর কি করবে তা বলা শক্ত। ওই বাপেরই তো ছেলে।
অতএব নিহার উদারতা দেখায়। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। চতুর বিজন সরকার মাথা নাড়ে। হুম, এতে চলবে না, আপনি যা বলবেন তাই হবে। নিহার লোকটার ঘুঘুমি দেখে মনে মনে বিরক্ত হলেও একটু হাসির ভাব দেখিয়ে বলে, তা বেশ, আমি বলছি পাজি দেখান। ব্যাস ব্যাস ব্যাস। বিজন সরকার নিহারের পায়ের কাছে একটু ধুলোয় হাত ঠেকিয়ে মাথায় ঠেকায়। নিহার আর একটু রাশ চাপে। আসলে কি জানেন সরকার মশাই, এ বংশে তো আজ পর্যন্ত বামুনের ঘরে ছাড়া কোনো কাজ হয়নি, তাই মনটা একটু খুঁতখুঁত করছিল। বিজন সরকারের মুখে আসছিল, আহা ইস, তবু যদি না সেই বামুন ঠাকুরকে বস্তি ঝিয়ের ঘরে বসে মুড়ি বেগুনি খেতে দেখতাম। সেই পরম কুলিনটি বিদেয় হয়েছে বলেই না লোকে ভুলে টুলে গেছে, বলেই না এই ঘরে মেয়ে দিতে সাজছি। কিন্তু মুখে আসা কথা যারা সামলাতে জানে, বিজন তাদের একজন। এত ঝুট ঝামেলার মধ্যে কে বা আসতে চাইতো যদি মেয়ে অধীরদা বলে না আধার হতো? একটা মাত্র মেয়ে, তাকে জবরদস্তি করে দুঃখী বানিয়ে তো আর লাভ নেই। বিজন সরকারের এই সাধ্য সাধনা তো থিয়েটার, আর সেই থিয়েটারই চালিয়ে যায়। সে তো নিশ্চয় 100 বার খুঁত তো করবেই, আমারই কি আর করছে না? তবে কি জানেন, আজকাল তো ঘরে ঘরেই এই, তাই মনকে মানিয়ে নেওয়া। আচ্ছা, তাহলে দিন দেখাই গে। চলেই যাচ্ছিল, এই সময় নিহার একটা বোকার মতো কথা বলে বসল। বলল, তা মেয়ে জামাইকে কি দিচ্ছেন টিচ্ছেন? এই সময় ছেলে বাড়ি নেই বলেই নিতে পারা গেল। কথাটা শুনে কিন্তু চমকালো না সরকার। নিহারের মুখের রেখা এই প্রশ্ন ছায়া ফেলেই যাচ্ছিল, তা সে দেখেই বুঝেছিল। বরং প্রশ্নটা অনুক্ত থেকে গেল দেখে আশ্চর্য হচ্ছিল। এখন বলল, আপনিই বলুন। আমি আর কি বলবো, আপনার মেয়ে জামাই, আপনি মানি লোক। না 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 না, মানি টানি কিছু না, তবে জানেনই তো আমার সবে ধন ওই একটা মাত্রই মেয়ে। আমার সাধ্য মতো গহনা কাপড় খাট বিছানা আলমারি বাসনপত্র ঢেলে মেপেই দেব, আর তাছাড়া আমার ঘর বাড়ি নতুন মায়ের সাজানো সংসার সবই তো আপনার ছেলে বউয়েরই থাকবে। আমরা দুটো বুড়ো বুড়ি আর কদিন, তবে আপনি যদি আরও কিছু বলেন আদেশ করুন। না না না, আর কিছুই না, এমনি কথার কথা বলছি। নিহার একটু উদাস গলায় বলে, আমার আর কিসের কি, ওরা সুখী হলেই হলো। বিজন সরকার বলে, বাহ, তা বললে হবে কেন, আপনার আরেকটি ছেলে নেই? কালে ভবিষ্যতে বিয়ে দিতে মেয়ে নেই? আপনার যা দরকার আপনি জানাবেন। বিজন সরকার চলে যায়, লঙ্কা বিজয়ী বিজয় সিংহের মতো বীর দর্পে। সেই অবধি বুকের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছিল নিহার। ভাবি বউটা যে বড়লোক বাপের একমাত্র মেয়ে তা জানা ছিল না। তার যথা সর্বস্ব ভবিষ্যতে নিহারের ছেলে বউয়ের হবে, এতে কোনো সান্ত্বনা নেই নিহারের। কার যে হবে তা আর জানতে বাকি নেই নিহারের। দেখছে না পৃথিবীকে। আর সব তো ছাড়ো, ছেলেটাও যে আর নিহারের থাকবে না, বৌমার বর হয়ে যাবে, তা তো জানে নিহার। আর তাই ভেবেই প্রাণের মধ্যেটা হু হু করে উঠছে। এই তো এখন যতই তুচ্ছ-তাচ্ছিল্য দেখাক ছেলেকে নিহার, ছেলে তো 14 বার মায়ের কাছে এসে দাঁড়াচ্ছে চুন চুন মুখ দিয়ে, মায়ের একটু মন রাখবার জন্য আকুলি বিকুলি করছে। এরপর কি হবে তা? আর কি এসে দাঁড়াবে কাছে? দোরের কাছে বড়লোক শ্বশুর বাড়ি, সেখানেই গিয়ে বসে থাকবে শ্বশুরের মেয়েটিকে নিয়ে। মনোরঞ্জন যা করার তারাই করবে।
একেই তো যুগের ধর্ম, তাই আবার ভাবের বিয়ে। তার মানে মুগুর খাওয়া কপালে নিহারের নতুন মুগুর পড়তে চলেছে। ভয়ানক আক্রোশ আসে, ভয়ানক রাগ। ছেলের উদ্দেশ্যে যা মুখে আসে তাই দিয়ে গাল দিতে ইচ্ছে করে। বেহায়া স্বার্থপর ধর্মখেকো ছেলে, বাপকে গলা ধরে বিদেয় করে দিয়ে এখন সুখের সংসার পাততে বসেছে নিজে। বাপ দুটো পয়সার জন্য ভিখিরির মতন দৌড়ে দৌড়ে ঘুরেছে, আর তুমি চোখের চামড়াখোর ছেলে লুকিয়ে লুকিয়ে টাকা জমিয়েছ পরে লচপচানি করবে বলে। ধর্মে সইবে? বুকের মধ্যে রাবণের চিতা, বাতাসে তার দাহ ছড়ায়, বাতাসকে উদ্দেশ্য করে কথা। কিন্তু নিহারেরই বা কী দোষ? মাতাল হোক, গেঁজেল হোক, নীচ হোক, নোংরা হোক, যাই হোক, সেই লোকটাই তো নিহারের পায়ের তলার মাটি, নিহারের সামাজিক পরিচয়ের মলাট, নিহারের জীবন আস্বাদনের স্বাদের স্নায়ু। সেই দুঃস্বপ্নের মতো লোকটা বিহনে নিহারের দিনরাত্রির সব কিছুই অর্থহীন। রান্না খাওয়া, ছেলে মেয়ের পাতে ভাত বেড়ে ধরে দেওয়া, সবই অর্থহীন। অধীর যদি আগের মতো গরিব থাকতো তাহলে হয়তো এতটা জ্বালা সৃষ্টি হতো না। এই প্রাচুর্যের জ্বালা অভাবের থেকেও বেশি মর্মান্তিক। সামান্যর জন্য কত দুর্বাক্য বলেছে তাকে, ভেবে নিদারুণ জ্বালা। সামান্য একখানা 10 টাকার নোটের জন্য মানুষটাকে জন্মে শোধ হারাতে হলো। সে কি দুরন্ত জ্বালা! এখন তো সামান্যই মনে হয় 10 টাকাকে। আর অহরহ ওই জ্বালার উপর এলো ছেলের ভালোবাসার বিয়ের জ্বালা, যে বিয়ে নিজের মাতৃমহিমা প্রকাশের কোনো পথ নেই। সেই বিয়ে জ্বালা ছাড়া আর কি? তাও যদি গরিব গেরস্ত ঘরের 5টা মেয়ের একটা হতো। এ তো একেবারে নৈবিদ্যের মাথার মণ্ডা, বড় লোকের একমাত্র মেয়ে। ওদের সমারোহময় দাম্পত্য জীবনের অভাগিনী দর্শক, এই পরিচয়ই নিহারের। নিহারের যদি অহরহ মাথা খুঁড়তে ইচ্ছে হয় তাতে দোষ দেওয়া যায় না। লতুর মুখে আহ্লাদ উদ্ভাসিত। তুমি এমন একটা ভাব করছিলে যেন তোমার মার মত পাওয়া খুব শক্ত হবে। বাবা গেল আর মদ আদায় করে ফিরে এলো। আদায়? এটুকুই বলে অধীর। আহা, ওই হলো, না হয় পাওয়া। তোমার সঙ্গে কথা কওয়া শক্ত, পান থেকে চুন খসবার জো নেই। যাক, এখন লেগে পড়ো। তোমার তো আর করবার কেউ নেই। মামা মেশো তো কেবল সমালোচনা করতেই ওস্তাদ। নিজের ঘাড়েই সব, নিজেই বর, নিজেই বরকর্তা। নিজেই বরকর্তা। বুকটা ছ্যাদ করে ওঠে অধীরের। সারা শরীরের মধ্যে একটা তোলপাড় ওঠে, আর সেই তোলপাড়ের মধ্যে নিত্য দেখা একটা ছেঁড়া লুঙ্গি পরা, গিট বাঁধা ময়লা পৈতে গলায় লোককে হঠাৎ যেন ফর্সা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে পাট করা চাদর কাঁধে ফেলে গর্বিত ভঙ্গিতে কোনো টোপর পরা বরের আগে আগে একটা ফুল সাজানো মোটরগাড়ির খোলা দরজা দিয়ে ঢুকতে দেখে। ওই লোকের মুখের চেহারাটিও তার চলার ভঙ্গির সঙ্গে দিব্যি মানানসই। তোলপাড়টা যেন থামতে চায় না। ওই মুখটা কি সত্যিই পৃথিবী থেকে চিরতরে লুপ্ত হয়ে গেছে? গেছেই এইটা ভেবে নিশ্চিত হতে পারার মতো করে কে খুঁজে দেখেছে পৃথিবীটাকে? কি হলো, অমন চুপ মেটে গেলে যে? লতু ঠোঁট ফোলায়। তার ওই কৌতুক উচ্ছ্বাসিত কথাটায় যে কারোর মনের মধ্যে আলোড়ন উঠাতে পারে এমন অবিশ্বাস্য কথা ভাবতেই পারে না লতু। শয়নে, স্বপনে, ধ্যানে, জ্ঞানে একখানা ফুল সাজানো গাড়ি থেকে লতু একটা মানুষকেই নামতে দেখে তাদের আলোয় মোড়া বাড়ির দরজার সামনে। মাথায় টোপর, কপালে চন্দনরেখা, গলায় ফুলের মালা। চিরপরিচিতকে সেই আকাঙ্ক্ষিত অপরিচিতের মূর্তিতে দেখবার উদ্বেল আবেগের মধ্যে সেই গাড়ি থেকে ফালতু আর কেউ নামলো কি না নামলো ভাবতে খেয়ালও আসে না লতুর। বলে, কি এমন বললাম যে হঠাৎ গম্ভীর হয়ে গেলে? অধীর বলে,
না না, কিছুই না, মাথাটা কেমন যেন ধরে রয়েছে। কিন্তু সত্যি তো, বর নিজেই বর করতে হবে, তাই আবার পারে নাকি? ধত, প্রতিকারের চেষ্টার দরকার। কিন্তু সেই প্রতিকারের চেষ্টাটা করা যাবে কোন পথ দিয়ে? খবরের কাগজের নিরুদ্দেশ কলমের রাজরাস্তা যখন কাজে দেয়নি, তখন নোংরা পচা সরু গলির পথ ধরেই আর কোথায়, যেখানে মুখে মুখে খবরের লেনদেন। সেই ছেঁড়া ময়লা লুঙ্গি পরা লোকটা যেখানে নিজেকে খাপ খাইয়ে নিয়ে বসে থাকত। মুড়িওয়ালি কেষ্টুর মা বলে, সে তো আজ 2-3 বছরের কথা দাদাবাবু, আর তো তাকে দেখি না। তবে হ্যাঁ, নে যেত বটে তখন মুড়ি ফুলুরি ছোলা সেদ্ধ নে যেত, আর হেসে হেসে বলতো, এ জন্মে আর তোর সব ধার শোধ হবে নি কেষ্টুর মা, আসছে জন্মে হবে। অনুসন্ধানকারী চমকে ওঠে, মুখটা লাল হয়ে ওঠে তার। গম্ভীর হয়ে গিয়ে বলে, তা কত ধার আছে তোমার কাছে? কেষ্টুর মা জিভ কাটে, ও মা, অমন কথা বলুনি গো, বামুন মানুষ খেয়েছিল, তার জন্য আমি দোষ ধরি নাই। দোষ ধরার কথা নয়, ধারটা শোধ করা দরকার। কেষ্টর মা শঙ্কিত গলায় বলে, মারা গেছে বুঝি? তা সে কি আর আমার হিসেব আছে? ওই হবে 10-12 টাকা। কে হও, ছেলে নাকি? উত্তর দেবার দায়িত্ব নেয় না লোকটা। প্যান্টের পকেট থেকে 2খানা 10 টাকার নোট বের করে কেষ্টর মার মুড়ি ঢালা চটের ওপর ফেলে দিয়ে চলে যায়। অনেকক্ষণ তাকিয়ে দেখে নোট 2খানা। আঁচলে বাঁধতে বাঁধতে মুড়িওয়ালা কেষ্টর মা আপন মনেই বলে, বেটা ছাড়া আর কে হবে? পিতৃঋণ শুধবার দায়ে ঘুরতেছে, মুখের আদলে বামুন দাদারই আদল আছে। পানের দোকানের শশী বলল, কথা তো অনেক দিনের বাবু, অনেকজনকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারে না, বলে নেশাখোরের খেয়াল। কে জানে কিসের খেয়ালে নিরুদ্দেশ হয়ে গেল। ওই খাল পাড়ে যে একটা রাং ঝালাইয়ের দোকান আছে, ওই ফুটো ঘটি বাটি বাদনা গাড়ু সারাই করে, সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। ওইখানে খুব দহরম মহরম ছিল। তোমার কাছে কোনো ধারটা ছিল সেই লোকের? ধার? শশী চকিত হয়। ব্যাপার কি? পুলিশ এনকোয়ারি নয় তো? ধারে পান্তা বিড়িটা খেয়েছে অবশ্যই, সে কথা কবুল না করাই ভালো। কে জানে বাবা কি থেকে কি হয়ে যায়। বলে, না বাবু, আমার সঙ্গে তেমন কিছু ছিল না, ওই মাঝে মধ্যে বিড়িটা পানটা নিত, এই পর্যন্ত। রাংঝালাইয়ের দোকানে ছেলেটা বলল, 2-3 বছর আগে? তো এখন আমার কাকা বসতো দোকানে। কাকা নেই? আছে, তবে না থাকাই হাঁপানি, ঘরে বসে থাকে। ঘরটা কোথায়? এই তো দোকানের পেছনে। আমায় নিয়ে যেতে পারবে? দোকান ছেড়ে কেমন করে যাব? সাপ জবাব। অনেক তুতিয়ে বাতিয়ে একবার ওঠাতে রাজি করানো গেল ছেলেটাকে। একটু এগিয়ে আঙুল বাড়িয়ে বলল, ওই যে ওই সামনের চালাটা, কেশব বলে ডাক দিলেই হবে। ডেকে পাওয়া গেল কেশবকে, কিন্তু কেশবের দৃষ্টি সন্দিগ্ধ। এতদিন পর? কি ব্যাপার বলেন তো? ব্যাপার কিছু না, সেই অবধিই খোঁজ চলছে। একজন বলল, এইখানেই খবর পাওয়া যেতে পারে। কেশব চোখ তুলে বলল, পুলিশের লোক? না না, কি মুশকিল, সেসব কিছু না, আসলে সেই লোকের বাজারে কিছু ধারটা ছিল, তাই খোঁজ নিচ্ছি। ধার ছিল তাই এতকাল পরে খোঁজ নিতে এসেছেন? তাজ্জব তো। বাড়ির লোক? তা তিনি মারা গেছেন বুঝি? অনুসন্ধানকারী মৃদু উত্তর দেয়,
তা জানি না। তা হক কথা বলবো বাবু, ধার আমার কাছে কিছুই নেই, বরং এখানে বসে নেশাটা আশাটা করতো বলে আমাকেই খাওয়াতো। ধার আছে বাবুদের দোকানে। গলাটা নামায় আর বলে, আপনি সেখানে যেতে পারবেন না, বরং লোকটাকেই ডাকিয়ে আনাই। আর কিছু যদি মনে না করেন, একটা পাইটের দাম দিলে লোক পাঠানোর ছুতো হয়। খালপাড়ের এই জায়গাটা যেমন কাদা তেমনি এবড়ো খেবড়ো। রাংঝালাই কেশবের বাসাটা পর্যন্ত যদি বা একটু রাস্তা মতো আছে, তারপর শুধু খানিক জল থই থই আর পাঁকের হ্রদ। এক কথায় নরককুণ্ড। এখন পড়ন্ত বেলা, একটু পরে সন্ধে নামবে। বেলাবেলি এখান থেকে ফিরতে পারলে হয়। টাকা বার করে দিয়ে দেশি মদওয়ালা বাবুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষটা চারিদিকে তাকিয়ে একটু দার্শনিক হাসি হাসে। আমি অধীর ভরচাজ, ভদ্রলোকের খাতাতেই নাম আছে। দুদিন বাদে আমার বিয়ে, আর আমি এই নরককুণ্ডের মধ্যে দাঁড়িয়ে এক বোতল ধেনো মদের প্রতীক্ষা করছি। কিন্তু প্রতীক্ষার শেষে বড় আশার বাণী শোনা গেল। বাবুলের কাছে ধার ছিল ভালোই। বাবুল ভেবেছিল চারিদিকে দেনা করে মোড়ে লোকটা গা ঢাকা দিয়েছে, ও আর উদ্ধার হবে না। কিন্তু হঠাৎই একদিন জগদ্দল না কোথা থেকে 10টা টাকা মানি অর্ডার এলো বাবুলের নামে। প্রেরক সুধীর ভরচাজ। আর সেই থেকে আরও দুবার দিয়েছে 5 টাকা 5 টাকা করে। কুপনে লিখেছে আরও পাঠাচ্ছি, ঋণী হয়ে মরতে ইচ্ছে নেই। তা সেই কুপন আছে? শেষ টাকা পাঠানোর রসিদটা এনে দেখায় বাবুল, আর বাকি সব ধার শোধের বিনিময়ে। ঠিকানাও সাপ্লাই করল বাবুল। সন্ধে পার হয়ে গেছে, আকাশে অনেক নক্ষত্র। লোকালয়ে বেরিয়ে একটা ট্যাক্সি নেয় অধীর। বাড়ি ফেরার পথে গাড়ির গদিতে পিঠ ঠেসিয়ে বসে ভাবতে থাকে, ঠিক জায়গায় খুঁজতে জানি না বলেই আমরা অনেক কিছু সময়ে খুঁজে পাই না। আবার ভাবল, অথবা সময়টাই আসল, সে না এলে কিছুই হয় না। 3 বছর আগে আমি কি কখনো ভাবতে পেরেছিলাম এই নরককুণ্ডে আমাকে আসতে হবে আমার জীবনের পরম দুর্গহকে খুঁজতে? সময় আমাদের পিটিয়ে পিটিয়ে ভিন্ন গড়ন দেয়। তা হয়তো সময় সবাইকেই দেয় ভিন্ন গড়ন। নইলে সুখ স্বর্গের দরজা অবধি খোলা পেয়েও সুধীর ভট্টাচার্যের মতো চিরদিনের লোভী হ্যাংলা লোকটা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ত্যাগের মন্ত্র উচ্চারণ করতে পারে, বলতে পারে, তুই যে আমায় নিয়ে যেতে চাইলি, এই আমার যাওয়া হলো খোকা, এই আমার স্বর্গ হাতে পাওয়া। কিন্তু ভেবে দেখেছি ভবানীপুরের নীহারকণা দেবীর সংসারে চটকলের কুলি এই পইতে ফেলা ঘনশ্যাম দাসকে কিছুতেই খাপ খাওয়ানো যাবে না। এ একরকম বেশ আছি, যেমন আমার চরিত্রের তেমনই জীবন। কলের ভোঁ বাজলেই কারখানায় ছুটি, আবার ভোঁ বাজলে ফিরি। একটা কামিন মাগি ভাত জল করে ঘর সংসার দেখে, চলেই যাচ্ছে একরকম। আমি গেলেই তো তোদের সাজানো সংসার আবার তছনছ বইতো নয়। বাবা, এখন আর সংসারে তেমন অভাব নেই। জানি, খবর পাই, কিন্তু সুধীর ভট্টাচার্য যা কেলেঙ্কারি করত তার সবটা তো আর অভাবে নয় বাবা, করতো স্বভাবে। তা স্বভাবের স্বভাব তো জানিসই, কথাই বলে স্বভাব যায় না মোলে। তুই এলি, আমায় আবার বাবা বলে ডাকলি, এতেই আমি বলতে গেলাম। আবার ফিরছে অধীর রেলগাড়ির কামরায়। বাবা বলেছিল, তোকে কিছু খাওয়াতে পারলাম না, এ দুঃখ মলেও যাবে না, কিন্তু এই নরকে তোকে খাওয়াবার চেষ্টা করব না। জীবনটা তো পরিষ্কার পরিচ্ছন্ন নয় বাবা, নিজেকে সর্বদাই অশুদ্ধ মনে হয়। অধীরের বুক পকেটে 2খানা 100 টাকার নোট। সুধীর ভট্টাচার্য তার শীর্ণ আঙুল কটা দিয়ে সেটা অনেকক্ষণ ধরে থেকে আবার ছেলের দিকে বাড়িয়ে দিয়েছিল। চোখের জলটা সামলাতে সময় লেগেছিল বলেই একটু পরে বলেছিল,
এ আমার টাকা নয় রে খোকা, ভগবানের আশীর্বাদ, মাথায় করে নিলাম। এখন এটা আমার ছেলের বউয়ের জন্য নিয়ে যা, শ্বশুরের আশীর্বাদ বলে। আমার টাকা তাহলে তুমি নেবে না বাবা? ও কথা বলিস না খোকা, কখন কি হয় কে বলতে পারে। তবে এখন আর লোভের ফাঁদে পা দিতে ইচ্ছে হচ্ছে না। আর তুই দিলেই কি আমার ভোগে লাগবে? ওই হারামজাদি মাগি হাত মুজড়ে কেড়ে নেবে। ওই দেখ না, ওইখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। অধীর চকিত হয়ে তাকিয়ে দেখছিল দূরে একটি মাঝবয়সী মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে। মুখে বসন্তের দাগ, কপালে ছকছকে টিপ। মুখ ফিরিয়ে নিয়েছিল অধীর। তবুও অধীর মনে মনে খসড়া করেছে, মাকে গিয়ে কি বলবে। হ্যাঁ, ঠিক করে নিয়েছে মাকে বলবে, মা, তোমার ধারণাটাই ঠিক। জানতে পারলাম বৈরাগ্যের পথেই বাবা চলে গেছে। বিয়েটা এখন স্থগিত থাক। চলো, তোমায় নিয়ে তীর্থে তীর্থে ঘুরে দেখি একটু। এখন চলে যাওয়াই ভালো। মা যেন খবর না পেয়ে কোথা থেকে জানতে পারল অধীর। শুধু একটা কথা মনে যন্ত্রণার পিন ফোটাচ্ছে, আসবার ঠিক আগেই মিথ্যে কথা বলে এসেছে বাপের কাছে। একেবারে চলে আসবার সময় বাবা কেমন একটা ছেলে মানুষই হাসি হেসে বলে উঠেছিল, তা হ্যাঁ রে, তোর মার রাগটা পড়েছে। অধীর বলে উঠতে পারেনি, মা তোমার জন্য মরে যাচ্ছে বাবা। অধীর বলেছিল, মার কথা বোঝা যায় না। বাবার আশা আশা মুখটা নিভে গিয়েছিল। বলেছিল, ওই তো, ওটাই তো দুঃখ, কোনোদিন বুঝতেই পারলাম না মানুষটাকে। কিন্তু কেন যে অধীর আসল কথাটা না বলে অন্য একটা কথা বলে এলো, তা সে নিজেই জানে না। নমস্কার।